শেখ হাসিনার সঙ্গে জীবনেও আছেন, মরণের পরেও থাকবেন। বিএনপির একজন অনুগত ব্যক্তি। যে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, এই কমিটির প্রতিবেদন দেওয়া হবে এবং বিভিন্ন যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে প্রতিহিংসার কারণে সেগুলো প্রত্যাহার করা হবে। কি বলবেন, বর্তমান সময়েও কি রাজনৈতিক প্রতিহিংসার মামলা হচ্ছে? এটা আসলে কেন করা হয়েছে আমি জানি না। আসলে না, সত্যি কথা বলতে কি, এই কমিটি করা হবে শুনলেই আমি আতঙ্কিত হই। কারণ এই 111-এর পরে আওয়ামী লীগ এরকম একটা কমিটি করেছিল, এই যে রাজনৈতিক প্রতিহিংসাজনক যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা হবে। দেখা গেলো আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, বিএনপির একটা প্রত্যাহার হয়নি। তো আবার আরেকটা কমিটি হচ্ছে, এইবার হচ্ছে কিছু প্রত্যাহার করা হবে। আমাদের আইন উপদেষ্টা মাঝে মাঝে বলেন যে উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজটা করছেন সেটা হলো সঙ্গে সঙ্গে করছেন, সেটা হলো বেগম জিয়ার উপরে যে মামলাগুলি ছিল এবং ওনার বিরুদ্ধে যে শাস্তি সেটাকে প্রত্যাহার করার জন্য ওটা উনি করেছেন। তো আমার কথা হলো কি, দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং এই মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মানে অনেকে আছে এরকম যে দিনের পর দিন নিজের বাড়িতে ফিরতে পারে নাই, জঙ্গলে জঙ্গলে বাস করছে, নদীর চরে যেয়ে বাস করছে, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি এই সময়। এই মামলাগুলি যে হয়রানিমূলক মামলা ছিল, কোনো সন্দেহ আছে? আপনার সিটি কর্পোরেশনের গাড়ি যায় নিয়ে মির্জা আলমগীর সাহেব যে ভাঙছে, আগুন দিয়েছে, এটা কি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য? এগুলি যে তাকে হয়রানি করার জন্য করে, সবাই জানে এগুলো। আপনি আমাকে বলেন, এই প্রায় 6 মাসে এই মামলাগুলি প্রত্যাহার করার জন্য কমিটি করা লাগে? আচ্ছা, খালেদা জিয়ার মামলা যে প্রত্যাহার করছে, কমিটি করা লাগছে? কমিটি করে প্রত্যাহার করছে না, কমিটি করতে হয়নি। এগুলি তো প্রত্যাহার করা হলো না এখনো। এতদিনে নাটক করতেছে যে আমি একটা কমিটি করবো, হ্যান করবো, ত্যান করবো। আরে ভাই বোঝাই তো, এটা তো বুঝতে তো ভাই, এটা তো কোনো রকেট সায়েন্স তো বোঝা যায় যে কোন মামলাটা পলিটিক্যাল হয়েছে, কোন মামলাটা নন পলিটিক্যাল হয়েছে। এটা বোঝার কোনো অসুবিধা নেই তো। এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার বিভাগে। এর আগেও 22 সেপ্টেম্বর 2024-এও 2টি কমিটি গঠন করেছিলেন জননিরাপত্তা বিভাগ, এবং তারা একটি রিপোর্ট দিয়েছে যে 2500 মামলা তারা পেয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেটা করেছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তারা প্রত্যাহার করবে, এটা ভালো খবর, আমি অস্বীকার করি না, এটা ভালো খবর। কিন্তু এগুলো আমি মনে করি এগুলো আরো আগে করা উচিত ছিল, আরো আগে করা। এটা আমি মনে করি এর মধ্যে দেরি হয়ে গেছে। তো এগুলো ভালো কাজ ভালো, কিন্তু ভালো কাজটা আমি যে কাজটা 1 মাসের মধ্যেই করতে পারতাম। এটা তো প্রথম দায়িত্ব ছিল এইটা। যাদের উপর মামলা থাকে, জীবন কোনদিন মামলা খাইছেন? খান নাই তো। কোনদিন আদালত পাড়ায় গেছেন? যান নাই তো। একজন লোকের বিরুদ্ধে 300 মামলার ভাই, ভাবেন তো তার জীবনটা শুরু হয় সকালবেলা ঘুমের থেকে, ওইটা আজকে কোন মামলা যে হাজিরা দিতে হবে। তো এই যে একটা মানে ভয়ঙ্কর অবস্থা, এটা আপনি কেন এতদিন টিকিয়ে রাখলেন? এটি তো আমার প্রশ্ন। কারণ এটা তো একটা বিপ্লবী সরকার, তারা তো বলে তারা বিপ্লবী চেতনা নিয়ে সরকারটা গঠন করা হয়েছে। তো এইটা কি বিপ্লবীর চেতনা? ক্ষমতার পালাবদল পরে আওয়ামী লীগের যারা রয়েছেন, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন, তাদের মধ্যে আসামি হয়েছে 26,000-এর বেশি মানুষ এবং অজ্ঞাতনামা 2 লাখের উপরে। এই যে মামলাগুলো, এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে অনেক বিশ্লেষকের মধ্যে শঙ্কা রয়েছে। আপনি কি বলবেন? শুনেন, আমি একটা কথা বলি, যারা যে সিস্টেম বিএনপির বিরুদ্ধে মামলাগুলি করেছে, সিস্টেম, সেই একই সিস্টেম এখনো এই সমাজে, এই প্রশাসনে আছে, এবং সেই একই সিস্টেমের কারণে এখানেও এরকম একটা গয়রহ মামলা হচ্ছে, ঢালাও মামলা হচ্ছে। আমি আপনাকে একটু বলি, আপনি একটু আগে বললেন না যে বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে 1.5 লাখ। কমিটি কতগুলি মামলাকে নির্দিষ্ট করছে? 2,500, তাই না? তো বাকিগুলি কি হবে? তো বাকিগুলি নিয়ে বিএনপি আবার কিন্তু মুস্তামুস্তি করবে, বিএনপি অস্বস্তি প্রকাশ করবে, বিএনপি বিরক্তি প্রকাশ করবে, একসময় বিএনপি ক্ষোভ প্রকাশ করবে। ক্ষোভটা কার বিরুদ্ধে যাবে? সরকারের বিরুদ্ধে যাবে। কিন্তু এই 2,500 কিন্তু সরকার নির্ধারণ করে নাই, এই 2,500 কিন্তু চিহ্নিত করছে কমিটি। ওই যে কমিটি লেড বাই যায় দেখেন একজন সচিব। তার মানে এই আমলাদের কাজই হলো অলওয়েজ একটা ক্যাচাল বাঁধায় রাখা, এবং এই আমলারা এখন এটাই করতেছে যে এই সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের বিরোধ তৈরি করে দিচ্ছে। হাবিব ভাই যথার্থ বলেছেন যে 1% মামলা হবে যেগুলি জেনুইন মামলা, বাদবাকি সব হলো গিয়ে তদন্ত করলেই তো তদন্তের ভিত্তিতে ওই তদন্ত করতে গেলে তো আপনার 32 বছর লাগবে ভাই। তদন্ত কে করবে? এই পুলিশ করবে। পুলিশ ওই তদন্ত করবে না আপনার ডেইলি যে চুরি হয় এই তদন্ত করবে? পলিটিক্যাল মামলা ধরেন একটা জনসভায় মারামারি হয়েছে, তার জন্য সরকার মামলা করলো মনে করেন 500 অথবা 1,500 লোকের বিরুদ্ধে। আপনি এটা কে তদন্ত করবে? পুলিশ করবে। কি 1,500 লোককে পাবে কই? অজ্ঞাতনামা। ওই মিটিং কই হয়েছে? ওই মিটিংয়ে কে ছিল? এটা কি ইজ ইট হিউম্যানলি পসিবল?
ভাই এগুলো তো বোঝা যায়, এটা বোঝার এটা কিন্তু রকেট সায়েন্স না, এটা বুঝতে কমন সেন্স দরকার। তাহলে আমরা সেই সিস্টেম থেকে এখনো বের হতে পারিনি। সিস্টেমটা ইচ্ছে করে টিকিয়ে রাখা হচ্ছে, এবং এই আমলাতন্ত্র তারা এটা ইচ্ছে করে করে কইরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারকে সবসময় একটা অপ্রয়োজনীয় বিতর্কে জড়ায় রাখে। এটা দেশ ও জাতির জন্য কোনো কার্যকর কাজ, সেই একই কাজ তারা করতেছে। এখন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে 26,000 মামলা, কয়টা আপনার মামলা জেনুইন মামলা এর মধ্যে কয়টা আপনি আমাকে বলেন? উত্তরায় মারা গেছে, একটা মারামারি হয়েছে, আচ্ছা অত দূর দেওয়া যাবে না, আমি একটা খুব আলোচিত মামলার কথাই বলি। নিউ মার্কেটে একজন হকার মারা গেছে, ওই মামলার আসামিকে আনিসুল হক আইনমন্ত্রী এবং সালমান রহমান। ওই হকারকে কি আসলে এটা ভাই এই দেশের কোনো একটা পাবলিক বিশ্বাস করবে যে সালমান রহমান আনিসুল হক দুজনে মিলে ষড়যন্ত্র করে ওই হকারকে মারার জন্য ষড়যন্ত্র করছে? এটা কেউ বিশ্বাস করবে? করবে না। তাহলে এই মামলা আপনি করলেন কেন? করলেন আপনি এই কারণে এই দুজন নির্দেশদাতা হতে পারে। আচ্ছা ওই হকারকে পার্টিকুলারলি ওই হকারকে না হোক, ফোনে কি নির্দেশ দিতে কি পারে? বলছে যে ওখানে যে হকারকে পাবা তার মাথা লক্ষ্য করে গুলি করবা, এটা বলছে? ভাই ঘটনাটা কেমন বলি আপনাকে, ঘটনাটা হলো এই দুজন লোককে ধরতে হবে, ধরে একটা হত্যা মামলায় ঢুকাইতে হবে। অতএব হাতের কাছে একটা পাইছে, এই মামলাতে একজন বাদী আছে, ওই ওই হকারের পিতা বাদী হয়েছে। সে জীবনে সালমান রহমানকে দেখছে? দেখে নাই তো রে ভাই। তো আমি কিন্তু সালমান রহমানকে ডিফেন্ড করছি না, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনার 1 মিনিট সময় দেন আমাকে। সিম্পল, ধরেন আমি মুরগি চুরি করছি, ঠিক আছে, আমার বিরুদ্ধে হাবিব ভাই মামলা করবো, আর হাবিব ভাই চিন্তা করতেছে মাসুদ কামালের বিরুদ্ধে মুরগি চুরি মামলা দেবো, একটু কম হয়ে গেল না? তো আমার তো এক চাচতো ভাই মারা গেছিল আজকে থেকে 5 বছর আগে, তো ওই মামলায় মাসুদ কামাল হত্যার ষড়যন্ত্রকারী, অথবা ওর বিরুদ্ধে হত্যা মামলা দিলাম। হাবিব ভাই যত বড় নেতাই হোক না কেন, যত বড় আইনজীবী হোক না কেন, ওই হত্যা মামলা প্রমাণ করতে পারবে? আপনি তো করি রে ভাই। তাহলে কি হবে? আদালতে হইচই হলো কয়েকদিন পরে আমি সসম্মানে মুক্তি পেয়ে গেলাম যে ওই হত্যা মামলায় আমি আসামি না। দেখেন আমি হত্যা মামলায় মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আমি যে মুরগি চুরি করছিলাম ওটাও কিন্তু মুক্তি। আমি বলবো কি আমার হত্যা মামলায় আটকাতে পারলো না, মুরগি চুরিতে আটকে দিবে? তো আমি তো বেসিক্যালি একটা মুরগি চোর না। তো আমি যে অপরাধটা করছি, আপনি এই অপরাধের মামলাটা করেন না ভাই, তাহলে তো আমার শাস্তিটা হয়। সালমান রহমান অথবা আনিসুল হক, এদের অপরাধের কোনো সীমা আছে? এদের তো হাজার হাজার অপরাধ আছে ভাই, সেই অপরাধগুলি মামলা করেন আপনি। আপনি একটা আবল তাবল মামলা করছেন, কেন করছেন? এই যে এখন আমি বলি কেন করছেন, বোঝাচ্ছে যে এদেরকে বড় মামলায় আটকাইছি, কিন্তু মূল ঘটনা হলো আসলে আমি এদেরকে ছেড়ে দিতে চাই। এইটা প্রমাণের জন্য অবাস্তব একটা মামলা করে রাখছি, মামলা দেখতে বড়, কিন্তু এটা আসলে ওই যে বলে না বজ্র আটনি ফসকা গেরো, এই বজ্র আটনি যে আপনি আটকাইছেন কিন্তু গেরোটা ফসকা, ছোট্ট একটা টান লাগবে, এই মামলা টিকবে না। তখন তারা কি বলবে? সব মিথ্যা মামলা। কিন্তু তুমি যে হাজার হাজার অপরাধ করছো, তার কোনো অপরাধের কোনো শাস্তি আছে? কারণটা হলো একটাই, ওই একই ফরম্যাট তারা এখানেও প্রয়োগ করতেছে, একই ফরম্যাটে ঘোরাবে। মির্জা ফখরুল গাড়িতে আগুন দেয় না, ময়লার গাড়িতে আগুন দেয় নাই, এটা তো প্রমাণ করার কোনো সমস্যা না তো, কিন্তু ওই যে ঘোরাবে, ওই উনি বলো না জাজ বলে দেখতে হবে, বুঝতে হবে, ওই দেখতে দেখতে বুঝতে বুঝতে 3 বছর বারান্দাতে হাঁটেন, এটাই আপনার শাস্তি। তো সায়েন্স পড়েন তাহলে দেখবেন যে কাজের ডেফিনিশনটা, কারণ এই জিনিসটাকে আমি ঠেলতেছি, তাহলে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কিন্তু কাজ হলো। যদি এটা স্থান পরিবর্তন করে কেবল, তাহলে এটাকে আপনি কাজ বলবেন, তার আগ পর্যন্ত কিন্তু এটা কাজ না। আমি যে প্রথম বল প্রয়োগ করলাম কিন্তু সেটা স্থান পরিবর্তন হলো না, দেখি আমি চেষ্টা করলাম কিন্তু কাজ হচ্ছে না। এখন ওনারা চেষ্টা করছেন কিন্তু কাজ তেমন একটা হচ্ছে না। আমি একটা এক্সাম্পল, ওনার এক্সাম্পল থেকে এক্সাম্পল নিচ্ছি। উনি একটা কথা বললেন না যে একজন ব্যবসায়ী বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে জীবনেও আছেন, মরণের পরেও থাকবেন। সেই ব্যবসায়ীকে প্রোটেকশন কে দিচ্ছে বলেন? কে দিচ্ছে? কে না জানে? বিএনপির একজন অনুগত ব্যক্তি, একজন একাধিক, উনি বিএনপি মিডিয়া কমিটিতে ছিলেন, এই অপরাধে তাকে মিডিয়া কমিটি থেকে সরাই দেওয়া হয়েছে। কিন্তু পেশাজীবী সংগঠন আবার মহাসচিব আছেন, যার সভাপতি নাকি আবার জাহিদ ভাই, বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য, ওনার সঙ্গে উনি মহাসচিব আছেন এই কাদের গুণী চৌধুরী। আমি নাম ধরেই বললাম ভাই, একজন বলার দরকার নাই। নাই, কে বললো নাই? কোথায় নাই? পেশাজীবী সংগঠন সে নাই, এখনো মহাসচিব আছে, এখনো আছে। বিএনপি পন্থী সাংবাদিকদের সে নেতা, এখনো বিএনপির নেতা সে, এবং সে বসুন্ধরা চাকরি করতেছে, বিরাট দায়িত্ব নিয়ে পড়ছে। তার প্রধান কর্তব্য হলো বসুন্ধরাকে প্রোটেকশন দেওয়া, ঘটনা সত্য। তো এটা যে হচ্ছে না তা না। আপনি প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ের উপজেলায় কি হচ্ছে না হয় বুঝলাম, ওটা অনেক দূরের কথা। রাজধানীতে ঢাকা শহরে নাকের ডগায় হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, নো অ্যাকশন। এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে, কাদের গুণী চৌধুরী বিরাট পাওয়ারফুল হয়ে যাবে আবার।
এখনো পাওয়ারফুল আছে সে, আমাদেরই কলিগ। এই যে আপনি নাম ধরে বলছেন, হ্যাঁ, নাম ধরে যখন বলছি, বিগত ওটা সরকার সত্য ছিল, তো। বিগত সরকারের আমলে তেমন কেউ সমালোচনা করতো না, তখন আপনি বিগত সরকারের সমালোচনা করতেন। হ্যাঁ, এইভাবেই করতাম। বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি তীব্র সমালোচনা করেছেন। সাংবাদিকদের এটি একটি দায়িত্ব, এটি গুরুত্বপূর্ণভাবেই যদি তারা জবাবদিহিতার মধ্যে জনগণকে রাখতে হয়, তাদের সমালোচনা করতে হয়। আপনার কি মনে হয় না যে আমাদের বর্তমান যে সমন্বয়ক হাসনাত, তিনি বলেছেন যে যদি কেউ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে তাদের কলম ভেঙে দিবে, যদি সমালোচনা করতে যান অনেক কথা তো পক্ষে চলে যেতে পারে। আপনি তো কলম দিয়ে লিখছেন না, আপনি তো টেলিভিশনে বলছেন, প্রতীকী অর্থে বলছেন জি। যে কলম দিয়ে লিখবে সে কলম ভেঙে দিবে, যে বুম নিয়ে যাবে তার বুম ভেঙে দিবে, যে মুখে কথা বলবে তার আপনার থুতনি ভেঙে দিবে। কলম কি দিয়ে তৈরি, হঠাৎ ভেঙে যাবে না? না, ভাঙলে ভাঙবে, ভাঙলে ভাঙবে, যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তো কলম কলমই থাকবে, যখন ভাঙবে তখন ভাঙবে। আমি মুখে বলি আমার থুতনি ভেঙে দিতে পারে, কারণ থুতনি যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো। আমি তো আগে বলেছি ভাই, আমি কাউরে ভয় পাই না, কথা পরিষ্কার। বর্তমানে সাংবাদিকরা কি আমি সাংবাদিকতা করতে পারছে? হাসাহাসি করছি, আমি তো বলি আমি আমার বউ এবং কন্যা ছাড়া কাউরে ভয় পাই না। কারণ এই দুজনকে ভয় পাই কেন, এরা প্রতিদিন বলে এত কথা কেউ না, কম কথা কও। এরা বলে আমি এদের কথা জবাব দিতে পাই না, ওখানে আমার দুর্বলতা। এই দুই জায়গার ছাড়া ভাই আমি আমার কথাটা আমি বলবো। আমার যে বয়স হয়েছে এর চেয়ে কম বয়সের লোক মারা যায়, আমিও মরতে পারি, কোনো ব্যাপার না এটা। কিন্তু আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে আমি কাজ করছি গত 35 বছর, আমি সাংবাদিক হিসেবে মরতেও চাই, অন্য কোনো হিসেবে মরতে চাই না। কিন্তু আমার প্রধান কাজ হলো প্রশ্নটা করা। আমি কেন প্রশ্ন করবো? আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনার লোক কেন এখানে, যে ওই যে লোকটা, এবং তার লেখালেখি দেখেন আপনি, সে কি বলছে যে আন্দোলনের সময় তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে। উনি বলেছেন, শাহ আলম সাহেব বলেছেন, পাওয়ারফুল লোক, বিশাল পাওয়ারফুল লোক, কত পাওয়ারফুল লোক, আল্লাহর চেয়ে পাওয়ারফুল। উনি তো বলেছেন ওনাকে যে প্রোটেকশন দিচ্ছে না এই কাদের গনি চৌধুরী, হাসান হাফিজ দিচ্ছে না, হাসান হাফিজ প্রেস ক্লাবের সভাপতি হয়েছে, দিচ্ছে তো রে ভাই, দেখতেছি তো আমরা, কেউ কিছু বলে না, ওই জায়গায় যে খুবই নীরব। তো এগুলি ঠিক না, এগুলিকে বলা হয় হিপোক্রেসি। এই হিপোক্রেসি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান, হ্যাঁ এইগুলো হলো হিপোক্রেসি, যে আপনি বলবেন একটা করবেন আর একটা, এটা ঠিক না। করেন, প্রত্যেকটা লোকের উচিত যে আমি যেটা বলি সেটা যে হ্যাঁ আপনার মানে আপনি সব সময় তো অনেকে আমাকে এটা বলে যে আপনি একবার এক একজনের কথা বলেন, একবার ও খারাপ, একবার তাহলে ভালো রাখে। পৃথিবীর সবাই মানুষ, পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ভালো, আবার একটা মানুষ বের করতে পারবেন না যার সব খারাপ। ভালো বন্ধু মিলে মানুষ। এবার আপনি যদি আমি কিছু ভালো পাই আমি এটাকে ভালো বলবো, কালকে আমার মন্দ পেলাম আমি মন্দ বলতে পারবো না, আর বলবে যে না আপনি তো আমাকে পরশুদিন ভালো বলছিলেন আজকে এখনো মন্দ বলেন, তা হবে না। আমি আপনাকে কিছু বলি না, আমি আপনার ওই আচরণটার সমালোচনা করি, আমি আপনার ওই আচরণটার প্রশংসা করি। আমি আশা করবো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু তাদের দিকে তাকায় থাকি যে আপনারা কি করছেন। আমি হাবিব ভাইয়ের দিকে তাকায় থাকি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাবিব ভাই আমাদের নেতা, ছাত্র সংগ্রাম পরিষদে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করছি, এর সাথে নামাইছি, ওনার নেতৃত্বে করছি, ওনারা ছিলেন আমাদের নেতা। আমরা ওনাদের দিকে তাকায় থাকতাম যে ওনারা কি বলেন আমি সেই অনুযায়ী কাজ করবো। আজকে ওনারা দেশের নেতা হবেন, আমি ওনাদের আরো বেশি করে তাকাবো যে উনি ভুলটা কি করলেন। আমি বলবো যে হাবিব ভাই আপনাকে আমি ভালোবাসি, আপনি এই ভুলটা করেন না, তাহলে কিন্তু আপনার সমালোচনা আমার করতে হবে। এটা আমি বলবো না, এটা আমি বলবো, আমার তো কাজই এটা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তরের জুলাই গণহত্যা শহীদদের পরিবারের স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তার জন্যই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠিত হয়েছে। এর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম। সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, কেন পদত্যাগ করলেন কি মনে? উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি নাকি আসলে সময় দিতে পারছেন না পর্যাপ্ত। এই ব্যাখ্যার পরে আমি এত দুঃখিত হয়েছি যে উনি এত বড় একটা আন্দোলন করলেন, এবং আমরা সবাই জানি এই আন্দোলনের পর আন্দোলনকারী যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে তাদের প্রধান কাজটা কি। প্রধান যে 3টা কাজ তারা বলেছেন তার মধ্যে একটা কাজ হলো যে এই আন্দোলনে যারা আহত অথবা নিহত হয়েছেন তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া, রেস্ট অফ লাইফ, এটা বলেছে। কিন্তু সেই কাজে উনি সময় দিতে পারতেছেন না, তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত? এটা তো একটা বেসিক কোশ্চেন। আপনি যে আন্দোলনটা করছেন এই আন্দোলনের যে বেসিক পয়েন্ট সেটাতে আপনি সময় দিতে পারছেন না, তাহলে আপনি কোন কাজ নিয়ে ব্যস্ত ভাই? এটা একটা ব্যাখ্যা করেন, এটা একটু শুনতে চাই যে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজটা কি, পার্টি করা না কি করা? আর কিছু বলতে চাই না, আরো অনেক প্রশ্ন আসে যায়, কিন্তু কি করা সেটা আপনি জানান, সেটা জানান আমার খুব আগ্রহ। আমি চূড়ান্ত রকম হতাশ। এই যদি হয় ওনাদের দায়িত্ববোধের নমুনা,
তাহলে এই দেশ কোথায় যাবে? আমরা তো এদের দিকে তাকাইছিলাম। এটা কেমন কথা? আমি জানি না, হাই ব্যাখ্যা দিবেন। জি। হাই